দেখেন ওয়েবসাইটের কাঠামো কি জিনিস, ওয়েবসাইটের কাঠামো কি সাধারণত দেখেন ওয়েবসাইটের কাঠামো বলতে বোঝায় একটি ওয়েবসাইটের বিভিন্ন পেজ কিভাবে সাজানো থাকে, একে অপরের সাথে কিভাবে সাজানো থাকে, ওইটাকে বলা হয় কি ওয়েবসাইটের কাঠামো। আমরা যদি একটা ওয়েবসাইট বানাই, সেই ওয়েবসাইট বানাইতে গেলে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটের সংখ্যাটা কি বলেন তো, একাধিক ওয়েব পেজ একসাথে যুক্ত করলে কি তৈরি হয়, একটা ওয়েবসাইট তৈরি হয়। একাধিক ওয়েব পেজ একসাথে যুক্ত করলে কি তৈরি হয়, একটা ওয়েবসাইট তৈরি হয়। দেখেন ওয়েবসাইট কাঠামো বলতে বোঝায় একটি ওয়েবসাইটের বিভিন্ন পেজ কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে, যেমন হোম পেজের সাথে সাব পেজ এবং সাব পেজের সাথে বাকি পেজগুলো কিভাবে সংযুক্ত থাকবে সেটাকেই বলা হয় ওয়েবসাইটের কাঠামো। তাহলে ওয়েবসাইটের কাঠামো সাধারণত তিনটা বৈশিষ্ট্য থাকে। কয়টা বৈশিষ্ট্য থাকে? তিনটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো হোম পেজ। কি হোম পেজ থাকবে একটা ওয়েবসাইটের, কি থাকবে হোম পেজ থাকবে। তারপরে কি থাকবে সাব পেজ, তারপরে কন্টেন্ট পেজ। সাব পেজ আর হইলো কন্টেন্ট পেজ। দেখেন এই জায়গায় একটা আমি লেআউট দিয়ে রাখছি, এইটাকে কি বলা হইতেছে হোম পেজ। ধরেন আপনি একটা কলেজে পড়েন, কলেজের হোম পেজ এটা, তাই না? আপনি যখন লিখলেন এবিসি কলেজ, তখন আপনার সামনে একটা হোম পেজ চালু হবে, তাই না? এখন হোম পেজ চালু হওয়ার পরে এখানে কি লেখা থাকবে, সায়েন্স, কমার্স, আর্টস, এরকম ভাবে কি লেখা থাকবে, সেকশন গুলা ভাগ করা থাকবে। তো এটাকে বলা হইতেছে কি সাব পেজ। এবং কন্টেন্ট পেজ হইলো আপনি যখন সায়েন্সে প্রেস করবেন তখনই আপনার সামনে কন্টেন্ট পেজ গুলা কি প্রদর্শিত হবে এবং নির্দিষ্ট বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। এটা হইলো আমাদের ওয়েবসাইটের কাঠামো। বুঝতে পারছেন? এখন ওয়েবসাইটের কাঠামো কত প্রকার? ওয়েবসাইটের কাঠামো সাধারণত চার প্রকার। কত প্রকার? চার প্রকার। প্রথমটা হলো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। দ্বিতীয়টা হলো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। তৃতীয়টা হলো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। আর সর্বশেষ যেটা সেটা হলো হাইব্রিড কম্বিনেশন কাঠামো। এইগুলো আমরা এখন দেখব। দেখেন লিনিয়ার কাঠামো কিভাবে কাজ করে। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো হলো এমন একটি কাঠামো যে কাঠামোর পেজগুলা ধারাবাহিকভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং লিঙ্ক করা থাকে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট। বুঝতে পারছেন? নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট লিঙ্ক করা থাকে। মানে বই আছে না, খাতা বা বই, ম্যাগাজিন, হ্যাঁ, একটার পর একটা আসে না, একটার পর একটা আসে। লিনিয়ার কাঠামো সাধারণত এই ধরনের। প্রথম পেজের সাথে দ্বিতীয় পেজ কি করা থাকে, লিঙ্ক করা থাকে। দ্বিতীয় পেজের সাথে আবার কি করা থাকে, তৃতীয় পেজের লিঙ্ক করা থাকে। আপনি চাইলেই প্রথম পেজ থেকে পঞ্চম নাম্বার পেজে যাইতে পারবেন না। আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা পেজ দেখে দেখে তারপরে পঞ্চম নাম্বার পেজে যাইতে হবে। লিনিয়ার কাঠামোর গুরুত্বপূর্ণ বিষয় হইলো এই তিনটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। চারটা জিনিস, সরি লাস্টও আছে। আপনি কি নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট। নেক্সট মানে পরবর্তী পেজ, প্রিভিয়াস মানে আগের পেজটা, ফার্স্ট মানে প্রথম পেজ এবং লাস্ট মানে হলো শেষ পেজ। আপনি এই ধরনের লিঙ্ক করা থাকে লিনিয়ার কাঠামোর ভিতরে। এখন লিনিয়ার কাঠামোর কিছু বৈশিষ্ট্য আছে। দেখেন এটি সবচেয়ে সহজ ধরনের ওয়েবসাইটের কাঠামো। এটি সবচেয়ে সহজ ধরনের ওয়েবসাইটের কাঠামো, সবচেয়ে সহজ। এই কাঠামো তৈরি করা খুবই সহজ। দুই নাম্বার যেটা হলো পেজগুলো ধারাবাহিকভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে। আপনারা খাতায় কিভাবে লিখবেন, এইভাবে লিখবেন, এটি সবচেয়ে সহজ ধরনের ওয়েবসাইটের কাঠামো। তারপর কি পেজগুলো ধারাবাহিকভাবে কি করা থাকে, লিঙ্ক করা থাকে। তারপরে কম সংখ্যক পেজ থাকলে এই ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়। তারপর কি বই, ম্যাগাজিন, অনলাইন প্ল্যাটফর্মেও এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। যেমন ইউটিউব কি একটা কি লিনিয়ার কাঠামো। ইউটিউব কি এক ধরনের লিনিয়ার কাঠামো। বুঝতে পারছেন? ইউটিউব একটা লিনিয়ার কাঠামো। দেখেন লিনিয়ার কিভাবে, আপনি যখন ইউটিউবে ঢুকেন একটা ভিডিও প্লে করেন যখন, তখন ওই ভিডিও দেখতে দেখতে আরেকটা ভিডিও কি অন করতে পারেন না, ওই ভিডিওর কিন্তু চলে যায়। তো এরকমই ইউটিউবের সাথে কি প্রত্যেকটা পেজের আলাদা আলাদা লিঙ্ক করা থাকে। বুঝতে পারছেন? তো লিনিয়ার কাঠামো সাধারণত কি করা থাকবে, একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করা থাকবে, একটা পেজের সাথে কি করা থাকবে, আরেকটা পেজের লিঙ্ক করা থাকবে। নেক্সট, ফার্স্ট, প্রিভিয়াস এই ধরনের লিঙ্ক দেখলে কি হবে, এটা লিনিয়ার কাঠামো হবে। আপনাদের খাতায় এইভাবে লিখতে হবে। আর এই ধরনের প্রশ্ন কিভাবে দিবেন, খাতায় কিভাবে আসবে, আপনাকে কি দিবে, ট্রি বা নেটওয়ার্ক কাঠামো, ট্রি, নেটওয়ার্ক অথবা হাইব্রিড কম্বিনেশন যে কাঠামোগুলো আছে সেই কাঠামোর সাথে দুইটা একসাথে দিয়ে বলবে কোনটা বেশি ভালো। তো আমরা এখন বুঝতে পারলাম লিনিয়ার কাঠামোটা কি, তিন ধরনের লিঙ্ক করা থাকে। এই লিঙ্কের এইটার মূল বৈশিষ্ট্য হলো একসাথে অনেকগুলা পেজ দেখা যায় না, একটা একটা করে পেজ আমাদের কি করতে হয়, দেখতে হয় বা ভিজিট করতে হয়। তো লিনিয়ার কাঠামোর পরে আমরা দেখবো হলো ট্রি বা নেটওয়ার্ক, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো কিভাবে কাজ করে দেখেন এখানে একটু দেখেন। এই কাঠামোতে একটি হোম পেজ থাকে, এই কাঠামোতে একটা কি থাকে, হোম পেজ থাকে। হোম পেজের সাথে আবার কি থাকে, একটা সাব পেজ যুক্ত থাকে, সাব পেজ যুক্ত থাকে এবং তারপরে কন্টেন্ট পেজ আসে। আমরা যে কাঠামোর শুরুতে পড়লাম না, সেম জিনিসটা হলো ট্রি বা
হায়ারার্কিক্যাল কাঠামো। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোর ভিতরে আপনার এখানে থাকবে কি একটা হোম পেজ, হোম পেজের পরে আপনার এখানে একটা সাব পেজ থাকবে। বুঝতে পারছেন? আপনি ঢুকছেন হলো এবিসি কলেজে, ঢুকে আপনি দেখতে চাচ্ছেন কি সায়েন্স গ্রুপের ফিজিক্সে আজকে কি পড়া দিছে বা ফিজিক্স বিষয়ে আজকে কি নোটিশ দিছে সেটা আপনি দেখতে চাচ্ছেন। তখন কি করতে হবে? হোম পেজ থেকে আপনাকে যাইতে হবে সায়েন্সে। সায়েন্স দিকে গিয়ে দেখবেন এখানে কি আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই ধরনের লিঙ্ক করা আছে। আপনি যখন ফিজিক্সে টিপ দিবেন তখন আপনার সামনে ফিজিক্স সম্পর্কে মানে সম্পূর্ণ তথ্যগুলো আপনাকে দিবে, নির্দিষ্ট বিষয় সম্পর্কে আপনি তখন কি করতে পারবেন? জানতে পারবেন। তো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোর এই কয়েকটা পয়েন্ট মনে রাখলে আপনি খাতায় সুন্দরভাবে দিতে পারবেন। প্রথম পয়েন্ট হলো এতে প্রথমে হোম পেজে প্রকাশিত হয়। এতে কি হয়? প্রকাশ করতে হয়। এই ধরনের ওয়েবসাইটে কি হোম পেজ সর্বপ্রথম প্রকাশ করতে হয়। তারপর কি হোম পেজের সাথে কয় ধরনের লিঙ্ক থাকে? মেনু, সাব মেনু, মেনু এবং কি থাকে? মেনু থাকে, সাব মেনু থাকে এবং অন্যান্য পেজ লিঙ্ক করা থাকে। এই ধরনের কাঠামো ওয়েবসাইটে বিভিন্ন অংশে ভাগ করা থাকে। এই ধরনের কাঠামো কি ওয়েবসাইটে বিভিন্ন অংশে ভাগ করা থাকে। হোম পেজ, হোম পেজ থেকে আরেকটা অংশ, তারপর আরেকটা অংশ, তারপরে কি আরেকটা অংশ, পেজে কি বিভিন্ন অংশে ভাগ করা থাকে। আপনি যে ভাগ প্রয়োজন সেই ভাগে আপনি ঢুকবেন। গাছের মতন, গাছ একটা, এটা একটা গাছ, গাছের কি অনেকগুলা কি ডালপালা থাকে না? ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো এইভাবে কাজ করে, এই জন্য এটার নাম হয়েছে ট্রি কাঠামো। বুঝতে পারছেন? তারপরে দেখেন ব্যবহারকারী সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়। খাতায় কিভাবে লিখবেন? এই ধরনের বৈশিষ্ট্যগুলো আপনাকে খাতায় লিখতে হবে। তারপরে কি এটি সবচেয়ে জনপ্রিয় এবং সহজ ওয়েবসাইটের কাঠামো। এটি সবচেয়ে জনপ্রিয় এবং সহজ ওয়েবসাইটের কাঠামো। তারপর কি স্কুল, কলেজ, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠানে এই ধরনের ওয়েবসাইটের কাঠামো ব্যবহার করা হয়। জলজান্ত উদাহরণ হলো ফেসবুক। জলজান্ত উদাহরণ কি? ফেসবুক। আপনি ফেসবুকে যখন ঢুকেন আপনার সামনে কি আসে? নোটিফিকেশন, তারপরে কি ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপরে কি ভিডিও, রিলস, আলাদা আলাদা করে 5-6টা উপরে বার আসে না? সেই বারে আপনি যেখানে প্রেস করেন সেখানে ঢুকেন। আপনি যখন ফেসবুকে ঢুকেন যে লেআউটটা আপনার সামনে প্রদর্শিত হয় সেটাকে বলা হয় হোম পেজ। আর উপরে যে লিঙ্ক করা থাকে সেগুলা কি বলা হয় বলেন তো? সাব পেজ। আর যখনই আপনি সাব পেজের যে কোনো একটা জায়গায় প্রেস করেন তখন আপনাকে মূল কন্টেন্ট দেখায়। বুঝতে পারছেন ট্রি কাঠামো কিভাবে কাজ করে? এখন আপনারা কিভাবে দিবেন? আপনাদের পরীক্ষায় আসবে হলো এই চিত্রটা দিবে আর এইখান থেকে এরকম একটা চিত্র দিবে, দিয়ে বলবে দুইটার ভিতরে কোনটা ভালো। এখন আপনারা বলেন তো কোনটা ভালো হবে? অবশ্যই ট্রি কাঠামো ভালো হবে। এটার ভিতরে আপনি আপনার মন মতো যাতায়াত করতে পারেন। হ্যাঁ, বেশি ব্যাগ ম্যাগ কিছু দিতে হয় না। হ্যাঁ, বুঝতে পারছেন তো, তাই না? তাহলে লিনিয়ার কাঠামো আমরা দেখলাম, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো দেখলাম। তারপরে কি আসে? তারপরে আসে হলো নেটওয়ার্ক কাঠামো। তারপরেতে কি আছে? প্রত্যেকটা ভিডিওতে আমি দেখি যে তারপরে কি আছে কই, পরে আমার খালি ওই নাটকের কথা মনে পড়ে। তারপরেতে কি আছে? মোশাররফ করিমের একটা নাটক আছে না? নেটওয়ার্ক কাঠামো। দেখেন নেটওয়ার্ক কাঠামো কি? নেটওয়ার্ক কাঠামো কে আবার কি কাঠামো বলা হয়? লিঙ্ক কাঠামো বলা হয়। এটি সাধারণত একটা পেজের সাথে সবগুলা পেজের কি করা থাকে? লিঙ্ক করা থাকে। এমন একটা কাঠামো যে কাঠামোর একটা পেজের সাথে পেজের যতগুলা পেজ থাকবে ওয়েবসাইটে সবগুলা পেজের কি করা থাকবে? লিঙ্ক করা থাকবে। আপনি একটা পেজ থেকে সবগুলা পেজ কি করতে পারবেন? ভিজিট করতে পারবেন। দেখেন যেখানে সব পেজগুলো একে অপরের সাথে সরাসরি সংযুক্ত থাকে। এতে হোম পেজের সাথে যে কোনো অন্যান্য পেজ লিঙ্ক করা থাকে, তেমনি প্রতিটি পেজের সাথে অন্যান্য পেজ সংযুক্ত থাকে। এই কাঠামো সাধারণত মেনু আকারে লিঙ্ক দেখানো হয় যাতে ব্যবহারকারী সহজেই পেজগুলো ভিজিট করতে পারে, দেখতে পারে। বুঝতে পারছেন? কি করা হয় এখানে নেটওয়ার্ক কাঠামোর ভিতরে? ধরেন এটা একটা হোম পেজ, এই যে আপনি ওয়েবসাইট, এটা আপনার একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে কি করা হয়? সবগুলা পেজ একে অপরের সাথে কি করা থাকবে? যুক্ত করা থাকবে। আপনি হোম পেজে থেকেই সবগুলা ওয়েব পেজের ভিতরে আপনি কি ভিজিট করতে পারবেন, কোনো জায়গা থেকে আপনাকে ব্যাক দিতে হবে না। যেমন আমরা একটু আগে ট্রি কাঠামো দেখলাম না? ট্রি কাঠামোতে যদি আপনি ফিজিক্স ডিপার্টমেন্টে ঢুকছেন, এখন আপনি চাচ্ছেন কমার্সের অ্যাকাউন্টিং দেখতে চাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে? ফিজিক্স থেকে ব্যাক করতে হবে। ব্যাক করে আপনাকে সাব মেনুতে আসতে হবে, কমার্সে ঢুকতে হবে, তারপরে আপনি কি অ্যাকাউন্টিং বিষয় সম্পর্কে দেখতে পারবেন। বাট নেটওয়ার্ক কাঠামোর ভিতরে এই ধরনের ঝামেলাই নাই, কারণ এই নেটওয়ার্ক কাঠামোর ভিতরে সবগুলা পেজ একে অপরের সাথে সংযুক্ত থাকার কারণে আপনি যখনই ফিজিক্সে ঢুকবেন আপনার পাশে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলা কি অপশন দিবে। অ্যাকাউন্টিং সবগুলো অপশন আপনার হোম পেজের ভিতরে কি মেনু আকারে দিয়ে দিবে। যেমন এটার উদাহরণ হইল উইকিপিডিয়া। আপনি যদি উইকিপিডিয়ার ভিতরে ঢুকেন দেখবেন পাশ দিয়ে সবকিছু লিঙ্ক করা থাকে, আপনাকে কোথাও ব্যাক করা লাগে না। আপনি যখনই এই ধরেন একজন জনপ্রিয় অভিনেতার উইকিপিডিয়ার ভিতরে ঢুকছেন, তার ক্যারিয়ারে টিপ দিলেন, ক্যারিয়ার সম্পর্কে এসে বললো, কয়টা ছবি করছে, কয়টা মুভি করছে, টিপ দিলেন, সবগুলা চলে আসলো। এটা হলো লিঙ্ক কাঠামো।
বুঝতে পারছেন কিভাবে লিঙ্ক কাঠামো কাজ করে, কি কি লিখবেন দেখেন। এতে সব পেজগুলো একে অপরের সাথে লিঙ্ক করা, লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকে, মূল পেজের সাথে অন্যান্য পেজগুলো যুক্ত থাকে। বড় ধরনের ওয়েবসাইটে এই ধরনের কাঠামো বেশি ব্যবহার করা হয়। বড় ধরনের ওয়েবসাইটে কি করা হয়, বেশি ব্যবহার করা হয়। মেনুর মাধ্যমে সহজে বিভিন্ন পেজে যাওয়া যায়। এটি তুলনামূলক জটিল কাঠামো, এটি তুলনামূলক কি জটিল কাঠামো, কারণ আপনার পেজের সবগুলা পেজ একসাথে যখন যুক্ত করবেন তখন এটা অনেক জটিল এবং ঘিজিবিজি হয়ে যাবে, দেখতেই ঘিজিবিজি লাগে। এই নেটওয়ার্ক কাঠামোর বৈশিষ্ট্যটা কি জানেন, যখন এটা পরীক্ষায় আসে স্টুডেন্টরা দেখেই বোঝা যায়, কারণ আপনি যখনই দেখবেন অনেক ঘিজিবিজি অনেকগুলো তার তুর একসাথে মানে লিঙ্ক করা আছে, তখনই বুঝবেন এটা কি নেটওয়ার্ক কাঠামো। বুঝতে পারছেন, এটা অনেক বেশি লিঙ্ক করতে হয় দেখে এই পেজটা কি অনেক ব্যয়বহুল্য, খরচও অনেক বেশি। এটার জলযন্ত্র উদাহরণ হলো উইকিপিডিয়া। বুঝতে পারছেন, এখন কম্পারিজম আসলে যদি এটার সাথে ট্রি আসে তাহলে কোনটা ভালো হবে, নেটওয়ার্ক কাঠামো ভালো হবে। বুঝতে পারছেন তো এটা কিভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যাই, চলেন। তারপরে কি আছে, তারপরেতে আছে হলো কম্বিনেশন কাঠামো। তারপরে আছে কম্বিনেশন কাঠামো। হাইব্রিড কম্বিনেশন কাঠামো কিভাবে কাজ করে, লিনিয়ার কাঠামো এবং ট্রি কাঠামোকে অ্যাডজাস্ট করে যে কাঠামো তৈরি হয় তাকে হাইব্রিড কম্বিনেশন কাঠামো বলা হয়, হাইব্রিড কাঠামো বলা হয় বা কম্বিনেশন কাঠামো বলা হয়। দেখেন এই জায়গায় এইটুকু অংশ কেমন লাগতেছে বলেন তো, লিনিয়ারের মতন। এইটুকু অংশ কিসের মতন, লিনিয়ারের মতন। আবার এইখানে দেখেন কি করা আছে, হোম পেজ আছে, আবার এখানে কি সাব পেজ আছে। তো এটা আবার কি ট্রি কাঠামো। বুঝতে পারছেন, লিনিয়ার এবং ট্রি কাঠামো বা একাধিক কাঠামো যুক্ত করে যেই কাঠামো তৈরি করা হয় তখন তাকে হাইব্রিড কম্বিনেশন কাঠামো বলা হয়, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বলা হয়। এই ধরনের পেজের ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকে দেখেন, এতে বিভিন্ন দিক থেকে পেজগুলো লিঙ্ক থাকে, তাই তথ্য খুঁজে পেতে সহজ হয়। এতে কি বিভিন্ন দিক থেকে কি পেজগুলো একে অপরের সাথে কি সংযুক্ত থাকে, যার কারণে আপনি যে কোনো তথ্য খুব সহজেই খুঁজে পেতে পারেন। তারপরে এই কাঠামোতে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে, এই কাঠামো ওয়েবসাইটে কি করে, সৌন্দর্য বৃদ্ধি করে। তারপরে কি ভিজিটরদের জন্য ওয়েবসাইট ব্যবহার করা খুব সহজ হয়। লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল কাঠামো মিলিয়ে হাইব্রিড কম্বিনেশন কাঠামো তৈরি করা হয়। বড় আধুনিক ওয়েবসাইট তৈরিতে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। এখন যদি এইটা হলো সবচেয়ে ভালো হাইব্রিড কম্বিনেশন কাঠামো, কি বাকি তিনটার থেকে সবচেয়ে বেশি ভালো, বাট আমরা যে লিঙ্ক কাঠামো পড়লাম না ওইটাও ভালো, ওইটা অনেক ব্যয়বহুল্য। সবগুলার দিক বিবেচনা করলে, টাকা পয়সা সব দিক বিবেচনা করলে কোনটা ভালো হয়, কম্বিনেশন কাঠামো বেশি ভালো হয়। কম্বিনেশন কাঠামোর একটা জলযন্ত্র উদাহরণ কোনটা বলেন তো, গুগলের ভিতরে যখন আপনি ঢুকেন, যখন ধরেন আপনি গুগলে ঢুকবেন, আমরা গুগলে ঢুকে একটু সার্চ করে দেখাই। গুগলে ঢুকি, যদি ঢোকার পরে আমরা এই জায়গায় দেখেন আইসিটি ভাই লিখবো, আইসিটি ভাই লিখে যদি সার্চ করি, দেখেন আমাদের এখানে কি আইসিটি ভাই গাজীপুর আসছে। হ্যাঁ, এইটা একটা লিঙ্ক, কিন্তু এটার ভিতরে প্রেস করলে আমরা কিন্তু আমাদের পেজের ভিতরে ঢুকে যাব। হ্যাঁ, তো এখন আমরা যদি নিচের দিকে যাই, দেখেন নিচের দিকে আবার কি লিঙ্ক করা আছে, নেক্সট, প্রিভিয়াস, দেখছেন এটা এখানে যদি টিপ দেই তাহলে কি আমরা আরেকটা পেজের ভিতরে ঢুকে গেলাম না, দেখছেন নেক্সট, প্রিভিয়াস। তাহলে এটা কি বলেন তো, এটা হইলো এইখানে করা হয়েছে কি লিনিয়ার, এইখানে কি করা হয়েছে, এইখানে করা হয়েছে লিনিয়ার, আর ওপরে এগুলা কি করা হয়েছে ট্রি। বুঝতে পারছেন, হোম পেজ, এই যে উপধারার পেজ। বুঝতে পারছেন, তাহলে সবচেয়ে ভালো কাঠামো হলো কি হাইব্রিড কম্বিনেশন কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। বুঝতে পারছেন হাইব্রিড কাঠামো কি জিনিস বা ওয়েবসাইটের কাঠামো কি জিনিস, সবগুলো বুঝতে পারছেন। আর কি প্রবলেম আছে আপনাদের এই চ্যাপ্টারে বলেন, আর কোনো প্রবলেম নাই। এখন আপনাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, এই যে চিত্রগুলা মনে রাখতে হবে, চিত্রগুলা ভালোভাবে মনে রাখতে হবে। এই ধরনের চিত্রই অনেকে ধরতে পারে না, যার কারণে ব্যাখ্যায় দিতে পারে না, ভুল করে থুয়ে আসে। তো এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে 50-50। HTML থেকে মানে টেবিল আর কাঠামো থেকে, হ্যাঁ খতে আসে না, এগুলা আসে হইলো গ হতে। দুইটা উদ্দীপক দিতে পারে আপনাকে, যদি HTML এর প্রশ্নটা খুব কঠিন করে তাহলে আপনাকে এই ধরনের একটা কাঠামো দিবে। বলি আমি, HTML প্রশ্নটা যদি খুব কঠিন করে তাহলে আপনাকে এই ধরনের একটা কাঠামো দিবে এবং একটা টেবিল দিবে। টেবিল দিয়ে বলবে টেবিলের কোড করো, আর এটা দিয়ে বলবে এটা কোন ধরনের কাঠামো ব্যাখ্যা করো। বুঝতে পারছেন, এইরকম ভাবে আপনাকে উত্তর লিখতে বলবে।